যে যারা দরিদ্র সীমার উপরে আছে তারাও যদি মাসে 2 দিন কাজ না করতে পারে তাহলে দারিদ্র রেখার নিচে মোট জনসংখ্যা বর্তমানে যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে। আমরা তো এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বিদ্যুৎ এবং জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছিল তার প্রেক্ষিতে 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, যেটা দুর্নীতির রাজপথকে খুলে দিয়েছিল। একটা বুদ্ধিবৃত্তিক অসততা এবং বুদ্ধিবৃত্তিক একটা দুর্নীতির যে সংস্কৃতি সেইটা এই রিপোর্টে আনার চেষ্টা করা হয়েছে। দারিদ্র্যের দিক থেকে যেই প্রোগ্রেস যেটা বলা হয়েছে সেই প্রোগ্রেসটা আসলে মিনিংফুল না। এটার সংখ্যাগত দিকের চেয়ে এটার মিনিংফুলনেসটা অনেক ইম্পর্টেন্ট। এটা মিনিংফুল এই জন্য না যে যারা দরিদ্র সীমার উপরে আছে তারাও যদি মাসে 2 দিন কাজ না করতে পারে তাহলে দারিদ্র রেখার নিচে মোট জনসংখ্যা বর্তমানে যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে। তো এই ধরনের একটা টোকা দিলেই পড়ে যাবে টাইপ অফ দারিদ্র ন্যারেটিভ, দারিদ্র বিমোচনের ন্যারেটিভ থেকে আমাদের উত্তর 2 দিন যদি একটা মানুষ কাজ না করে তাহলে দারিদ্র দ্বিগুণ বর্তমানে যা দ্বিগুণ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা। দ্বিতীয় ইমরান একটা ভালো এক্সপ্রেশন দিয়েছে, টোকা দিলে পড়ে যাবে। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে অসমতার দিক থেকে ওয়েলথ ইনইকুয়ালিটি, মানে সম্পদের ইনইকুয়ালিটি। আমরা হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে দিয়ে ওয়েলথ ইনইকুয়ালিটি দেখেছি, যেটা আসলে খুবই অপ্রতুল একটা, আমাদের ওয়েলথ ইনইকুয়ালিটি দেখার জন্য সার্ভে নেই, এটা একটা বড় সমস্যা। কিন্তু হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে থেকেও দেখা যাচ্ছে যে আমাদের ওয়েলথ ইনইকুয়ালিটি 0.85, যেটা ল্যাটিন আমেরিকান দেশগুলো যেগুলো অসমতার দিক থেকে সবচেয়ে উঁচুর দিকে ধরা হয় পৃথিবীতে, তার সমান আমাদের ওয়েলথ ইনইকুয়ালিটি। তার মানে অনেক ধন্যবাদ। 10% অফ দ্য টপ ইনকাম যারা আছে তারা 85% অফ দ্য ওয়েলথ ওন করে। যে কোনো সংকটই সুযোগ সৃষ্টি করে। তো আমরা দেখেছি 2006, 7, 8, 9 এই সময়কালে বিদ্যুৎ এবং জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছিল তার প্রেক্ষিতে 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, যেটা দুর্নীতির রাজপথকে খুলে দিয়েছিল এবং সংকটকে মোকাবেলার জন্য এটা বলে পরবর্তীতে এটা ব্যাপক হারে ব্যবহার করা হয়েছে, যেটা দ্রুততার জায়গায় থেকে দীর্ঘমেয়াদের যে প্রকল্প সেগুলো দেখা হয়েছে। তো আর বাকিটা জ্বালানির ক্ষেত্রে যেটা বলবো যে যেটা আমরা নিজস্ব জ্বালানি উৎপাদনের যে প্রচেষ্টা সেটা বাদ দিয়ে এলএনজি আমদানিতে চলে যাওয়া হয়েছে, অর্থাৎ পলিসি করেই দুর্নীতির পথ সুগম করা হয়েছে। আমরা তো এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কারণ সবচেয়ে বড় প্রশ্ন হলো এখান থেকে বের হওয়ার উপায়টা কি। আমার মনে হয় বের হওয়ার 3টা সিঁড়ি আছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। দ্বিতীয় হলো নীতির সংস্কার, পলিসি রিফর্মস। আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি। এই 3টাই হলো সিঁড়ি, এর বাইরে বের হওয়ার কোনো পথ নাই। একটা বুদ্ধিবৃত্তিক অসততা এবং বুদ্ধিবৃত্তিক একটা দুর্নীতির যে সংস্কৃতি সেইটা এই রিপোর্টে আনার চেষ্টা করা হয়েছে। এবং কেন বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েরা বেকারত্বের হারের বিচারে সবচেয়ে উপরে থাকবে, অথবা জলবায়ু তহবিল তস্তুফের ক্ষেত্রে অভ্যন্তরীণ যে তহবিলের কোনো ধরনের ম্যানেজমেন্টের স্বচ্ছতা থাকবে না, এই বিষয়গুলো সামনে আনা হয়েছে। টাকার বিচারে যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটার প্রবণতা। 2019 থেকে 2024 পর্যন্ত বিডাতে যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো রেজিস্টার্ড হয়েছে সেগুলোর একটা ডেটা নিয়ে আমরা এটাকে অ্যানালিসিস করার চেষ্টা করেছিলাম। সেখানে একটা জিনিস আমরা দেখলাম যে খুবই ইন্টারেস্টিংলি প্রায় 1300-1350 ডেটা আমরা দেখেছি সেখানে। তারপরে একটা সিগনিফিকেন্ট প্রপোর্শনের ইনভেস্টমেন্টটা ছিল আপনার 10 কোটির নিচে, 15 কোটির নিচে, 15 কোটি টাকার নিচে বিডাতে রেজিস্টার্ড হয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে এটা 4 লাখ থেকে 10 লাখও আছে।
তো এত ছোট ইনভেস্টমেন্টের রেজিস্ট্রেশন বিডাতে কেন মানে যেতে হয়েছে, এটা আমাদের কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ এটা একটা ট্রেড লাইসেন্স দিয়েই তারা এই বিজনেসটা হয়। থ্যাংক ইউ।